दीवारें फिर भी झरोखे खुले, बादलों के हो पर्दे शाखे हर पंखा चले, ना हो कोई तकरारे हरे मस्ती ठहाके चले, प्यार के सिक्कों से महीने का खर्चा चले, दबी दबी पाँव से आए हौले हौले जिंदगी, थोड़ा सा तेरा भी होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशिया, इतनी सी हंसी इतनी सी खुशी इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनकों से चल बनाए आशिया। वेलकम टू टक झाल मिष्टी विथ इप्सिता। আমি ইপসিতা এখানে নোগা লাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এটা অবশ্যই ড্রিম সং হওয়া উচিত যারা নতুন আশিয়া বানাতে চায়, মানে নতুন ঘর, যারা নতুন ঘর বাঁধতে চায় তাদের প্রত্যেকের এটা একটা মানে স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য কিন্তু সবাই সেটা করতে পারে না। অ্যাকচুয়ালি যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো কবিতায় কাব্যে ভালো লাগে, কিন্তু রিয়েল লাইফের সাথে এর অনেক তফাৎ। বাট আমরা যে সিনেমা থেকে এই গানটা দেখেছিলাম সেখানে দুজন ইমপারফেক্ট মানুষ তারা সামহাও একটা পারফেক্ট লাইফ তৈরি করেছিল, যাদেরকে বলা যায় যে সাধারণ যারা মানে নর্মাল, যাদের জন্য আমরা নর্মাল ওয়ার্ডটা কোট আনকোট ব্যবহার করি, তা সেরকম নর্মাল ছিল না তারা। তাই জন্যই দুজন মানুষ যারা একেবারেই নর্মাল নয় তারা খুব সুন্দর একটা অ্যাবনর্মালি সুন্দর একটা জীবন বানিয়েছিল। বাট সেটা সিনেমায় দেখানোর জন্য মানে সেটা অবধি ঠিক আছে, কিন্তু বাস্তবে আমরা জানি হয়তো হয় না, হয়তো কোনো না কোনো জায়গায় হলেও হতে পারে, কিন্তু সবসময় যে হয় না, মানে লাখে কোটিতে একটা হয়তো এরকম হয়। তো যাই হোক, এই গানটা গাইলাম কেন, কার উদ্দেশ্যে গাইলাম? এটা অবশ্যই টিনের উদ্দেশ্যে গাইলাম। মানে ও বিয়ের পর যে স্বপ্নটা দেখেছে নিজের জন্য, ওর খানিকটা এরকমই যে কোনো দিওয়ার থাকবে না, মানে কোনো বাধা বিঘ্ন থাকবে না, সারাক্ষণ মজা আনন্দতে থাকবো আমরা, আর প্যার কি সিক্কো সে মহিনে কা খরচা চলে, মানে টাকা মানে কাজবাজ কিছু করতে হবে না, এমনি ভালোবাসা দিয়েই সংসার জীবন চলে যাবে। এটা প্রেম করাকালীন শুনতে ভাল লাগে, বলতে ভাল লাগে, কিন্তু আমরা জানি যে রিয়েল লাইফে এটা কখনো হয় না। রিয়েল লাইফে আমাদের অবভিয়াসলি যে কাজগুলো আমাদের করার দরকার সেগুলো করতে হবে একটা সংসারকে সুষ্ঠুভাবে চালনা করার জন্য, তাই তো? তো টিন এর আগেও আমরা দেখেছি ওর সংসারে সত্যি ও যে সংসার 5 বছর ধরে করেছে সেই সংসারে কিন্তু সত্যি ও কিন্তু ওই প্যারকে সিক্কো সেই ওর সংসারটা চলতো। সেই প্যারকে সিক্কেটা কি, মানে আপনাদের ভালোবাসা, আপনারা ভিউজ দিয়ে যে রেভিনিউটা দিচ্ছেন সেইটা দিয়েই কিন্তু ওরা ওদের সংসারটা চালাতো। তো পেয়েছিল তো এরকম একটা লাইফ। তবে হ্যাঁ, এই যে বাধা বিঘ্ন থাকবে না, কোনো দিবার থাকবে না, সবসময় হাসি মজা যতক্ষণ আমরা কিন্তু ক্যামেরা অন থাকতো আমরা কিন্তু হাসি মজাই দেখেছি। আর রীতিমতো ও কিন্তু সন্দীপকে নিয়ে, সন্দীপের কথা নিয়ে যথেষ্ট খিল্লি করতো, সন্দীপকে পদে পদে কিন্তু ও ডাউন করতো, সেটা কিন্তু আমরা দেখেছি অনেক দিন। সেই জন্যই তো সন্দীপ অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা কি, সন্দীপ অ্যাকচুয়ালি মানুষটা কি আমরা এতদিনেও বুঝতে পারিনি, যে ওর ভেতরে কি প্রতিভা রয়েছে, ও অ্যাকচুয়ালি কি, মানে এই যে পুরো ব্লগটাও চালাতো, যে ব্লগটাও করতো, সেটা পরিচালনা থেকে শুরু করে কি বলতে হবে, কীরকমভাবে বলতে হবে, কি সমস্ত কিছু কিন্তু আমরা এখন রিয়েলাইজ করতে পারি যে ওটা সম্পূর্ণ সন্দীপের দ্বারাই পরিচালিত হয়েছিল। কারণ এখন যে টিনকে আমরা দেখি সেটা রিয়েল টিন, মানে একদম সত্যি মুখ খুলে টিনের যেরকম টিংয়ের টুংটাং আওয়াজ হয়, ও সত্যি ওরকম টিন। হ্যাঁ, তো এতদিন নিজের ওই সত্তাটাকে, যেটা আসল সত্তা, সেটাকে চেপে রেখে ও ক্যামেরার মধ্যে একটা সুন্দর গ্রাম্য বধূ, সুন্দরী সুশীলা সেজে তো ছিল। তো সুন্দরী অবশ্যই, কিন্তু সুশীলা যে ও ছিল না সেটা তো ওর কমেন্ট বক্স দেখলে, প্রত্যেকটা ভিডিওর মধ্যেই দেখলে বোঝা যাবে যে সবসময়ই বলতো যে তুমি কিছু করতে পারো না, সব তোমার শাশুড়ি করে, এরকম ওকে কিন্তু মানে টাইম অ্যান্ড অ্যাগেন শুনতে হয়েছে। তো যাই হোক, সেটা ওরা মানে চাপা দিয়ে রাখতো, এটা বলেই যে আমার শাশুড়ি বা রান্না করতে ভালোবাসে, উনি চায় না যে রান্না অন্য কেউ করুক, উনি মনে করেন যে যতদিন আমি পারছি ততদিন আমি করছি, তারপর তোরা করিস।
এটা বলেই আর কি আমাদেরকে বোঝানো হচ্ছিল। তো সত্যি এটা দেখুন, এখন যেমন ও যখন থাকতো তখন ওর শাশুড়ি মায়ের ওটা বাই চয়েস উনি রান্না করতেন, আর এখন দেখুন এখন করতেই হবে, কিছু করার নেই, কোনো আর অপশান ছাড়া নেই। তো যাই হোক, তাও দেখি সন্দীপ অনেকই হেল্প করে, রান্নাও মাঝে মাঝে হাত বদল করার জন্য বাজার জন্য। তো এই গানটা টিনের উদ্দেশ্যে গাইলাম, কারণ ও এখনও ছোটো বাচ্চা মতো ছোটো বাচ্চা মতো ওই ভিডিওর মধ্যে কথা বলে। আমি তো ভাবি মানে প্রত্যেকটা কথায় মা এটা কি করে ছাড়াবো, মা ওটা কি করে করবো, মা এটা কি, মা ওটা কি, মা তাম্মি এটা কি, তাম্মু ওটা কি, এই যে বলে যখন আমি ভাবি কোন দিন না বলে মা ভাতটা কি করে হয়। ও বলতে পারে, ও মানে ও তো বাচ্চার কথা ভুলেই গেছে। ও মানে আবার মাকে জিজ্ঞাসা করবে, মা আবার ঠাম্মিকে, বা বলা যায় না বৌদিকেও জিজ্ঞাসা করে ফেলতে পারে ভাতটা কী করে হয় গো। তো এইরকম ন্যাকামি ভরপুর টিনের ভিডিও, তাই জন্য টিনকে আজকে এই গানটা আমি ডেডিকেট করলাম, ঠিক আছে। তো যাই হোক, টিনের ভিডিও আসলো, আগের দিনের ভিডিওটাও আমরা দেখেছিলাম, সেই যে কালার করেছিল, আজকেও আবার সেই ধূপ ধূপ করে জাদুর মতো ধূপ খুঁজছিল। আমার কালারটা দেখা যাচ্ছে? ও আচ্ছা, রোদ মানে ধূপ পড়লে তবে দেখা যাবে, ধূপ ধূপ করে তারপর বললো যে না আমি কালার দেখানোর জন্য এখন এই রোদের মধ্যে যাব নাকি। ওর তারপরেই মনে পড়ে গেছিলো, বাবু তুমি বাইরে যেও না, তোমার গায়ের রং কালো হয়ে যাবে। তো ওর তো আছেই শুধুমাত্র ধলা গায়ের রংটা, সেটাও যদি ওর মানে সূর্যকে দিয়ে দেয়, ও তাহলে তো মা রান্না মানে রেগে যাবে, মা তো আবার সূর্য প্রণাম করে না। তো যাই হোক, মানে আমাদের রবিকে তপনকে যদি দিয়ে দেয় ওর গায়ের রংটা, তাহলে তো আর কি বেঁচে থাকবে বলুন, তার মধ্যে শুধু ওই সলিড দাগগুলোই থাকবে। তো সলিডটা দেখছি মানে যাই না, ডাক্তার তো দেখানো এখনও হয়নি, রয়েছে এখনও রয়েছে। তো এটা আবার শুনেছি যে এক এক সময় বাড়ে, মানে এই সলিড জিনিসটা থেকে যায় কনস্ট্যান্টলি, এক এক সময় খুব বেড়ে যায়, এক এক সময় একটু মিলিয়ে যায়। এখন মনে হয় ওর ন্যাচারালি সেরকম টাইম এসছে যে সময় ওটা আস্তে আস্তে মিলিয়ে গেছে। তো যাই হোক, ভিডিওর মধ্যে আজকে টাইটেল দিয়েই আগে শুরু করি। ও ক্যা টাইটেল হে, বাহ ক্যা টাইটেল হে, বাহ ক্যা টাইটেল হে। আমি ভাবলাম বলছে যে এতদিনে কিছু না হোক মানুষ, তো টাইটেলের মধ্যেই ধামাকা লিখেছে, এতদিনে আর কিছু না হোক মানুষ চিনতে শিখেছি। বাবা সত্যি মানুষ চিনতে শিখেছে, ভালো। ওই যে বলে না, মানুষের মানে ঠেকায় পড়লে আর কি মানুষ শিখে যায়, তো চোর পালালে বুদ্ধি বাড়ে। তো সমস্ত কিছু খোয়ানোর পর, মানে যা যা ভালো কিছু ছিল সেগুলো খোয়ানোর পর যদি এখন অ্যাটলিস্টও মানুষ চিনতে শিখে থাকে, তাহলে আমি বলবো যে বেটার লেট দ্যান নেভার। চেনা খুব ভালো, তো তার তো পরিচয় আমরা আস্তে আস্তে আগে চলে পাবো, তাই না? আগে চলে তো তার আমরা হিসাব পাবো। তো যাই হোক, আগের দিন আমি ভিডিওর মধ্যে একটা কথা আপনাদের বলেছিলাম যে এই যে টিনের যে দালাল, যাকে আমরা প্রাক্তন দালাল বলছি, সে ভিডিওর মধ্যে এই কথাটা কি করে বলতে পারলো যে ওর দাদা বৌদি, মানে ওর দাদার শ্বশুর শাশুড়ি এসছে। আমরা কিন্তু কেউ দেখিনি, কেউ জানি না। আমরা জেনেছিলাম কি যে ভিক্ষা বাবা আর তার বেয়াই বেয়ান আসবে, সেখানে দাদার শ্বশুর শাশুড়িও এসছে। সেই গোপন তথ্যটা, সেই ভেতরকার খবরটা এই দালাল কি করে পেলো। তো আমি এটা বলেছিলাম যে হ্যাঁ 100% যেই কবিতা চোরের সাথে কিন্তু এর অবশ্যই যোগাযোগ রয়েছে। সেই জন্যই না বললো ওই যে আগের বার যখন ওই লিখে দিয়েছিল কমেন্টটা, সে টিন লিখে কবিতা চোরের ওপর চাপিয়েছিল। আর এবারও যে কথাগুলো হয়েছে ওই আসানসোলওয়ালির সাথে বলছে, সেটা কবিতা চোরের ওপর যাতে টিন না চাপায়, তাই বলছে যে কবিতা চোর আমাকে আগেই ফোন করে বলে দিয়েছে, আমি কিন্তু বলিনি, আর আমাকে জঘন্য বলো না, আর আমার ফ্যামিলি সম্পর্কে যা কেচ্ছা কারবার তুমি জানো প্লিজ সেটা আর বলো না। এমনিতেই আমাদের ফ্যামিলির যথেষ্ট মানে মান সম্মান যা ছিল, যেটুকু ছিল, এমনিতে বিশেষ কিছু ছিল না, সুদখোর ফ্যামিলি, তারপর আরও অনেক কিছু ব্যাপার আছে। তো সেখানে যেটুকু ছিল তাও সেটুকুও চলে যাবে, তাই তুমি আর আমাকে কিছু বলো না, সব ও করেছে, বিশ্বাস করো। ও আর ওর ওই সেবক দাদা দুজনে মিলে করেছে, আমি কিচ্ছু করিনি, আমাকে আর জঘন্য বলো না। তো যাই হোক, সকাল সকাল আমাদের উদ্ধার করার জন্য ক্যামেরাটা হাতে নিয়েছে, বলছে সকাল সকাল তোমাদের জন্য ব্লগটা শুরু করে দিলাম। তো যাই হোক, সেখানে আগের দিন তো ওর মানে দালাল আর কি বলেছে
যে প্রধান দালাল সে আর নেই, তো সে বলেছে যে রোজ ভিডিও দে, আর তোরই পয়সা হবে, আমাদের কি হবে। তো যাই হোক, টিন এরকমভাবে বলছে যেন মনে হয় ও ভিডিও দিলে দর্শকদের কিছু হবে। দেখুন, আমাদের তো অবশ্যই হবে, আমরা সেটা নিয়ে কন্টেন্ট করব, অবশ্যই করব। এই দালালের মতো তো নই যে মানে পয়সা কামাবো, সমস্ত কিছু করব, তার সত্ত্বেও এটা বলবো যে টিন ভিডিও দিলে শুধুমাত্র টিনেরই লাভ হবে, আমাদের আর কারুর লাভ হবে না। এটা আমি অ্যাটলিস্ট চোখের ওপর বলতে পারবো না, আমি ওরকম নই, কারণ আমি জানি টিনের ভিডিও থেকে ও ভিডিও দিলে এই যে ভিডিওটা করছি সেখান থেকে অবশ্যই আমার ঘরে কিছু না কিছু ঢুকবে। তো সেই জন্য যাই হোক, দর্শকদের কথা বলছি, যারা নিঃস্বার্থভাবে দেখে, যারা নিজেদের ডেটা খরচা করে দেখে, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে হ্যাঁ, তাদের উদ্ধার করার জন্য সকাল সকাল ক্যামেরা হাতে নিয়ে তারপর যেটা দেখালো সেটা হচ্ছে গিয়ে ফুল। ওদের মানে ছাদ বাগানে কত ফুল হয়েছে সব আমাদের দেখালো। কেন দেখাবে না? কারণ আগের দিন সন্দীপ ঘুরে ঘুরে সব দেখিয়েছিল ওদের যে গোলাপ গাছে কি সুন্দর, ওটা হচ্ছে হাজারি গোলাপ। সন্দীপ জিজ্ঞাসা করছিল এটা কি জাতের গোলাপ, কি জানে এত ফুল হয়, ওটা হাজারি গোলাপ। দারুণ, যেমন কালারটা তেমনি সুন্দর দেখতে, ছোট্ট সাইজের মিষ্টি মিষ্টি ফুলগুলো, আমার হাজারি গোলাপ খুব ভালো লাগে। তো আর মানে মোটামুটি খুব ফুল দেয়। তো এবার সন্দীপ যখন পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে ওদের মানে গাছে কি সুন্দর ফুল হচ্ছে, জবা গাছ, গোলাপ গাছ, তাহলে এ ছাড়বে কেন? এও একদম ঘুরে একদম পুরো কম্পিটিশনে দেখিয়ে দিল, তোমাদের দেখো আমাদের কত ফুল হয় বলে সমস্ত ফুল গাছগুলো দেখালো। অবশ্যই ফুল গাছের নিয়ে কি বলবো, ফুল তো খুবই সুন্দর জিনিস আর সুন্দরভাবে ফুটে আসছে, কিন্তু কন্টেন্ট মানে সন্দীপ যা করেছে সেটা তো ওকে করতেই হবে, সেই জন্য সমস্ত খুলে দেখিয়ে মানে ঘুরিয়ে আমাদের দেখিয়ে দিল। তারপর দেখালো কি, তারপর দেখলাম যে ওর বৌদি আসছে, তো বলে এই যে আসছে শয়তানি করতে করতে নাচতে নাচতে আসছে, এখন পুজো দেবে। তো ও পুজো দেবে আর ও তাই জন্য নিচে চলে গেল। কারণ রান্নার যেটুকু অংশ ওর বরাদ্দ সেটুকু দেখাতেই হবে, কারণ বাদ বাকিটা তো ওর মা তার নিজের চ্যানেলে দেখাবে। তো বললো, জাস্ট মুখে বলে দিল যে কি কি রান্না হবে, আবার সেই চিকেন। হ্যাঁ, রোজ সেই চিকেন হচ্ছে, আগের দিনও সেই অস্ট্রেলিয়ান হলো, আজকেও দেখলাম চিকেন রান্না হবে বললো। মাংসের আলু কাটা আছে আর কষানো হবে, মাংস রান্না হবে, এই কথাটা বললো। তারপরে দৃশ্য বলি যে বৌদি নাইটি পরে ও যে পুজো দিয়েছে, তারপর নাইটিটা ওই যে দুপাশে দুটো ফিতে থাকে না, সেটা দিয়ে টাইট করে বেঁধেছে। কারণ ওর বৌদির চেহারা আমরা সবাই জানি, একদম রোগা পাতলা, তো পাতলু, ও হচ্ছে পাতলু। তো পাতলুকে দেখে এবার মোটুর কি আনন্দ, না মোটু তো নিচে রান্না করছে, গামলু, পাতলুকে দেখে গামলু বলছে যে কি দেখি বলে ভালো করে আমাদেরকে দেখাতে হলো। মানে ওর ফিগারটা ওইরকমভাবে টাইট করে যদি দড়ি দিয়ে মানে ওটা দিয়ে বাঁধা হয়, ওটা দড়ি তো হ্যাঁ, ফিতে দিয়ে যদি বাঁধা হয় দিলে কিরকম লাগছে, মানে ওর শরীরের ঠিক কোথায় কোন মাংসটা, কতটা মাংস নেই আর না থাকার জন্য কিরকম লাগছে সেটাও আমাদেরকে ভালো করে তুলে দেখিয়ে দিল। কিন্তু এটাকে কেউ বডি শেমিং বলবেন না, কিন্তু কেউ বলবেন না, কারণ ওটা ওর নিজের বৌদি, ওর অধিকার আছে, ওর বৌদির বডি শেমিং ও করতেই পারে। কিন্তু ওকে কেউ গামলু বললে, ওকে কেউ মোটা বললে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কি একটা মেয়েকে বডি শেমিং নিয়ে কথা হচ্ছে, বডি শেমিং নিয়ে কথা হয়, ওর কিন্তু বডি শেমিং করা হয় না, ওর বডি শেমিং নিয়ে কথা বলা হয়, তাই তো? তো হ্যাঁ, এটা সত্যি, ওর বডি শেমিং, ও যে বডি শেমিংটা ওর বৌদিকে করছে, ওর মাকে করে, আগের দিন ভিডিওতে ওর মার বৌদি মিলে ওকে করেছে, সেই বডি শেমিংগুলো নিয়ে আমরা কথা বলি। তো তাতে আমাদের কি, তোমরা করো বলে তাই জন্যই বলি, তোমরা যেদিন করবে না আমরা সেদিনও বলবো না। তো সেই জন্য যাই হোক, তো গামলু পাতলুর খুব ভালো করে বডি শেমিং করে আমাদের সুন্দর করে প্রদর্শনী করে দেখিয়ে দিল ওর চেহারা, যে চেহারাটার মধ্যে কতটা মাংস থাকা উচিত, থাকলে মোটামুটি একটা লাগতো, কিন্তু সেরকম নেই, সেটা আমাদের দেখিয়ে দিল। ওর কমতির জায়গা, তো ওর কমতির জায়গা দেখাচ্ছে, ওর যে বাড়তির জায়গা আছে ও ভুলেই গেছে। এত বড় একটা মেয়ে যে কিনা 5-5টা বছর সংসার করে এসছে, সে যখন আবার মায়ের বাড়িতে মা বাবার সংসারে রয়েছে, দাদা বৌদির সংসারে রয়েছে, সেখানে রান্না হচ্ছে, তাতে মাকে বলে দিতে হচ্ছে যে একটুখানি দাঁড়া, একটুখানি দেখ, আমি একটু ওপরের দিকে যাব। বুঝতে পারছেন? তাহলে মানে বাপের বাড়িতে এরকম করছে, তাহলে শ্বশুর বাড়ির লোকরা, বাপের বাড়ির লোকরাই ওকে বলে বলে কাজ করাতে হচ্ছে, তাহলে শ্বশুর বাড়িতে ও কি করতো সেটা আমরা সবাই দেখেছি। মানে এইটুকুও ওকে করতে হতো না কোনোদিনও, যে কোনোদিনও শাশুড়ি রান্না করলে সেখানে গিয়ে ওকে প্রক্সিও দিতে হয়নি, তাই জন্য ও জানেই না ওকে ডাকতে হচ্ছে। আমরা তো সাধারণত জানি যে একজন যখন বাড়িতে সবাই অনেকজন মানুষ আছে, একজন মানুষ রান্না করলে কেউ না কেউ যে খালি বসে আছে সে কিন্তু একবার করে গিয়ে উকি মারে যে দেখি কিছু হেল্প লাগবে,
কিছু হেল্প লাগবে, আমি ও তো 5 বছর বিয়ে হয়েছে, আমার মেয়েও আমাকে মাঝে মাঝে এসে বলে কিছু হেল্প লাগবে, কিছু করে দেবো, কিছু কেটে দেবো বলে। তো এইগুলো, এই শিক্ষাটা মা দেয়। তো ওর মা তো যখন বিয়ে দেওয়ার তখন তো বিয়েটা দিয়ে দিয়েছে। আর শাশুড়িও এখানে শাশুড়িরও কিন্তু দোষ রয়েছে, এখানে শাশুড়িরও দোষ রয়েছে। শাশুড়িও আমি করি বলে সব নিজে করে দিয়ে ওর আজকে এইরকম দশা তৈরি করে দিয়েছে, যেখানে কিনা এত বড় মেয়ের এইটুকু স্বভাব নেই যে নিজে এসে জিজ্ঞাসা করবে যে হেল্প লাগবে কিছু, আমি কিছু করে দেবো। তো যথেষ্ট বিরক্ত ভরেই বললো কথাটা, যে মা বললো এসে যে দেখ এখানে একটু রান্নাটা বসিয়েছি, একটুখানি দেখ আমি আসছি। তো যাই হোক, তারপর দেখলাম যে সিনটা, সেটা হচ্ছে গিয়ে ওদের সেই বিড়ালটা, তো সেই হুন্দরির খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। আর হবে না কেন, হুন্দরির তো পেট কোনো সময় খালি থাকে না, মানে যখনই পেট দেখবেন ওর হয় ফোলা, নয় সবেই বার করেছে, সবেই বার করেছে, আর না হয় ফোলা। আর দুটো সময়েই কিন্তু বিড়ালদের বা যে কোনো পশু বা মানুষদের খুব খিদে পায়, প্রেগনেন্সিতেও খিদে পায়, আবার প্রেগনেন্সি মানে ডেলিভারির পরে তো আরও খিদে পায়, যেহেতু দুধ খাওয়াতে হয়। সেখানে দেখলাম 4টে মুড়ি, আর বিড়ালকে মুড়ি খেতে, ভাই সত্যি বলছি, মানে দেখে এটা বুঝলাম যে কত খিদে মানুষ, মানে একটা পশু থাকলে তবে গিয়ে তারা স্বভাব বিরুদ্ধ খাবার খায়। কারণ বিড়াল এরা কিন্তু সাধারণত মুড়ি ফুড়ি খেতে চায় না, একমাত্র খুব না প্রথম থেকে অভ্যেস করালে খায় না। তো আর এই বিড়াল তো ওরকম বিড়াল নয় যে সবসময় ঘরে থাকে, কোথাও বেরোয় না। এ তো হচ্ছে খোলা বিড়াল, ও যখন তখন সব জায়গায় যায়, মুখ মেরে আবার ওর বাড়িতে এসে থাকে। তো সেক্ষেত্রে বিড়াল যে মুড়ি খাচ্ছে সেটা দেখে বুঝলাম যে ওর পেটে কি পরিমাণে খিদে হবে। বাচ্চারা দুধ খায়, তো ওই 4টি মুড়ি দিল, বললো যে এই নে 4টি শুকনো মুড়ি দিল, আর বললো আচ্ছা খাচ্ছিস, তাহলে আরও 4টি মুড়ি দিয়ে দেবো। ভাই বাচ্চা ওই বিড়ালটাকে যখন বাড়িতে রাখছিস, তাকে কন্টেন্ট করছিস, দিনে রাতে তাকে বেঁচে খাচ্ছিস, তাকে একটু দুধ কিছু একটা দে। মানে তোদের বাড়িতে সারাক্ষণ যে দুধটা আসে, সারাক্ষণ নিজেরা চা না খেয়ে সেখান থেকে বাঁচিয়ে দরকার পড়লে ওর মধ্যে একটু জল দিয়ে ওই বিড়ালটাকেও তো দিতে পারে দুবেলা। হ্যাঁ ঠিক আছে, মুড়ি খায়, যদি মুড়ির অভ্যেস, তো ওই দুধের মধ্যেই মুড়ি ভিজিয়ে তারপর দিতে পারে, বাট ওইগুলো ওরা করবে না। কিন্তু ওই বিড়ালের বাচ্চাটাকে দিনে রাতে বেঁচে খাচ্ছে, এটাকে বলে বেঁচে খাওয়া, তো আজকেও তারপর আবার দেখলাম সেই ওই বিড়ালের বাচ্চাটাকে, কিরে কত বড় হয়ে গেছিস, কত বড় হয়ে গেছিস, কাকে বলছে এটা, কত বড় হয়ে গেছিস দেখি বলে আবার নিল, হ্যাঁ এই যে তোর কাছে রাখছি, আমার কোলে এনে রাখলাম। ওই যে লড়াইটা লড়ছে ওই রকমই সেম, এরকমই কিছুক্ষণের জন্য বাচ্চাটাকে কোলে এনে বসানোর জন্যই লড়াইটা লড়া হচ্ছে। হ্যাঁ, না কাস্টাডির কোনো ব্যাপার কিন্তু এখনও অবধি নেই। আর আমি আপনাদের বলছি, শুনুন, এটা হবেও না। আপনারা সবসময়ই কমেন্ট বক্সে কমেন্ট করেন যে দিদি পার্সোনালি বলেন, দিদি কি হবে, দিদি কি হবে, দিদি কি হবে। আমি বলছি শুনুন, সন্দীপের মুখেও শুনেছেন যে ও কেস আগে কাস্টাডির জন্য অ্যাপিল করবে, তারপর নেই প্রশ্ন। ও শুধুমাত্র এই বাচ্চার সাথে জাস্ট মাঝে মাঝে, মানে মা হিসাবে যে বাচ্চার সাথে দেখা করার অধিকার আছে, সেই অধিকারটার কথা বলছে। ও ভালো করে জানে ওখানে রাখতে পারবে না। ও যদি সত্যি বাচ্চা রাখার হতো, তাহলে ও বাচ্চাকে নিয়ে আসতো, যে আমি যাই করব না করব, আমি বাচ্চাকে সাথে রেখে করব। কিন্তু ও এসছেই তো এই যে সুন্দর করে, মানে না হোক 4 দিবারে মস্ত ফিরবি ঝাড়কে খোলে, মানে আমার চারপাশে বাঁধন থাকবে না, কিন্তু তাও আমার যখন মনে হবে আমি একটু উকি ঝুঁকি মেরে এদিক ওদিক দেখবো, এই ব্যাপারটা, এটাই ওর সত্যি কথা। সেই জন্য তাই যাই হোক, যারা বাচ্চা মায়ের কাছে আসবে বলে এখনও লাফাচ্ছেন, হ্যাঁ আমিও বলছি বাচ্চা মায়ের কাছে আসবে, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য দেখা করার পারমিশন যেটা, সেটা তাও আমি বলেছি, সেটাও কিন্তু রদ হয়ে যেতে পারে। আদালত দিয়েও কিন্তু আবার সেই আদেশটাকে রিভার্টও করে নেয়, এরকমও কিন্তু আমি আপনাদের মানে উদাহরণ স্বরূপ দেখিয়ে বলেছি, তাই না? যারা দিনে রাতে সন্দীপকে বলেন যে সন্দীপ তার বউ বেঁচেছে, নিজের ওয়াইফ, সেই ওয়াইফ নিজের জীবনযাত্রার মধ্যে দেখিয়েছে, সেটাকে যদি বেচা বলেন, তাহলে এই যে জঘন্যভাবে ওর বৌদির পুরো মানে নাইটির মধ্যে থেকে শরীরটা এরকমভাবে আমাদেরকে দেখানোর কি দরকার ছিল? এটা কোনো কন্টেন্ট হতে পারে? ওই বাচ্চা বিড়ালটাকে ওরকমভাবে নিয়ে ক্ষমতার প্রদর্শনী করে দেখানোর কি দরকার ছিল? এটা কোনো কন্টেন্ট হতে পারে? তো যাই হোক, এই বেলায় আপনারা বলতে পারবেন না, মানে যদি বলেন না, তাহলে আপনাদের মুখে ছালা পড়ে যাবে যে এইরকমভাবে বেচছো কেন বৌদিকে,
বৌদিকে এরকমভাবে বেচছো কেন? ওর শরীর ওরকমভাবে দেখিয়ে আমাদের কি লাভ, কি লাভ? তো যাই হোক, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার কথা বললো যে সবাই খেতে বসে পড়েছে, তার মধ্যে হঠাৎ করে জানলো যে ওর বাপি আসছে, ওর বাপি আসছে। বললো একটু আগে যদি বলতো তাহলে কি করতাম, তাহলে আর আমরা খেতাম না, একসাথে বাপি আসলে বাপির সাথেই খেতাম। তো আজ না হয় হঠাৎ করে ও জানলো যে বাপি হুট করে আসছে, কিন্তু এরকম তো অনেকবার হয়েছে, ওর মা বাপি গেছে ফিরে আসবে, সেক্ষেত্রে ও কিন্তু আগে খাওয়ার জন্য ইনসিস্ট করেছে। এই কথাটা আমি আগেও বলেছিলাম যে দেখুন বৌদি কিন্তু বলল যে না দাঁড়াও অপেক্ষা করো, যেই ভিডিওর মধ্যে এটা করেছিল সেই সময়ই কিন্তু আমি পয়েন্ট আউট করলাম। তো আজ আবার এরকম ন্যাকামি করছে বলে ওই কথাটা আমাকে আবার তুলে আনতে হলো, যে তাহলে তখন তো জানতিস যে বাপি মা দুজনে এক্ষুনি চলে আসবে, তখন কেন খাওয়ার জন্য উতলা হয়ে পড়েছিলি? আজকে হঠাৎ করে বলছে যদি জানতাম তাহলে বাপির জন্য অপেক্ষা করতাম। ও কারুর জন্য অপেক্ষা করে না, ও কারুর জন্য অপেক্ষা করে না। আর সন্দীপ সেই কথাটাই সেদিন বলেছিল যে কে খেলো না, ও এসব কোনো চিন্তা করে না। যদি করতো তাহলে এই কথাটা বলতো না। ওর মধ্যে থেকেই আমরা দেখতে পাই। তো যাই হোক, তারপর বললো যে একটু ঝড় বৃষ্টি হচ্ছে, তাতেই কারেন্ট অফ হয়েছে। কি গরম, তার মধ্যে বলছে যে উফ এই গরমের মধ্যে আর ওই দুটো পুরো মানে রোদ পড়ে ওদের ঘরের মধ্যে, কি করে যে ওই দুটো ঘরের মধ্যে রয়েছে। এইটা শুনেই আমি বললাম যে দুদিন পরে হয়তো জিজ্ঞাসা করবে মা বাচ্চা কি করলে হয়, কারণ ও তো ভুলেই গেছে ওর বিয়ের যে প্রথম বছরটা, ও মনে হয় ভুলেই গেছে যে প্রথম বছরে মানুষের কীরকম থাকে। কোথায় ঠান্ডা, কোথায় রোদ, কোথায় ঝড়, কোথায় জল, কোথায় গরম, তখন কি মানুষ দেখে না। তো ওগুলো সব ভুলে গেছে, তো তাই জন্য মনে হচ্ছে আবার একবার জিজ্ঞাসা করবে, সেই জন্যই আজকে এই কথাটা আমি বলেছিলাম। তো যাই হোক, আজকে দেখলাম আবার একটা প্রোডাক্ট আসলো, সেই প্রোডাক্টের আবার প্রমোশন হবে, তো সেই জন্য সেটা দিয়ে গেল, বললো তো এখন এখানেই আসে, এখন আর ওই যেখানে আর কি আসতো ওই তো ঘোনাবাড়িতে, তো ওই ঘোনাবাড়িতে এখন আর আসে না, এই বাড়িতেই আসে। তো এই যে একটা কথা আমি টিনের সম্পর্কে আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, ওর মাঝে মাঝে কথাবার্তাগুলো আমার শুনে মনে হয় না যে ওই যে দেখবেন অল্প বয়সে বিধবা হয়ে যারা বাপের বাড়িতে চলে আসে দাদা বৌদির সংসারে, মানে একেবারে দাদা বৌদিকে এক মুহূর্ত যদি দেখে মানে ইন্টিমেট হতে, মানে স্বামী সোহাগ যাকেই করতে দেখে তা মানে তখনই চিরবির করে, এর একদম সেরকম অবস্থা। সেই জন্যই কিন্তু ওই কথাটা বললো যে ওরা যে দুজনে কি করে রয়েছে ভেতরে, আমরা সবাই বাইরে। ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পেরে যাবেন যে ভালোই বুঝতে পারছে যে ভেতরে কি হচ্ছে, আর সেটাই ওর রাগের বিষয়। তো তার রাগটা আরও কেন ভালো করে বুঝলাম, সেটা হচ্ছে গিয়ে নেল পলিশ পরছে, আর বৌদি ওখানে ভেতরে বসে থাকলে তো ওর কোনো লাভ নেই, ওটা তো আর ও দেখাতে পারছে না। কিন্তু এখানে যদি থাকতো তাহলে বৌদির মুখটা আরেকটু বেচতো, আর একটু কন্টেন্ট হতো, তো দেখাতে পারতো যে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। তো দেখলাম দু হাতে নিজেই একা নেল পলিশ পড়লো। তো তার মাঝখানে এলো আইসক্রিম, তো আইসক্রিম খেলো, সেটা আবার আমাদের অশুভ শক্তির থেকে 50 টাকা নিয়ে তারপর আইসক্রিম খাওয়া হয়েছে, সেই জন্য আমাদের হাইলাইটেড করে দেখিয়ে দেওয়া হলো। খুব ভালো কথা। তো তারপর গেল কোথায় না প্রসাদ আনতে। তো একটা জিনিস দেখলাম যে বাড়ির বউ যে তাকে কুর্তি পরতে হয়েছে, ম্যান্ডেটরি সে পরেছে, কিন্তু এই যে মা মেয়ে এরা এই যে এত গাদাগুচ্ছে জামা কাপড়, এগুলো কি করবে? আমার বক্তব্য, এগুলো করবে কি? বাড়ির বাইরে যাচ্ছে, যখন বাইরে যাচ্ছে পাড়ার মধ্যে হলেও, যেটা পুরনো, যে কুর্তিগুলো পুরনো হয়ে গেছে, যেগুলো এখন ভালো জায়গায় পরে যাওয়ার মতো না, সেরকমই একটা কুর্তি, দুজনেই দুটো কুর্তি পরতো, পরে তারপর যেত। বা ওর মায়ের তো ওয়ান পিসও রয়েছে, যে নাইটি পরে ওড়না দিয়ে রাস্তা দিয়ে ঘুরতে পারছে, সে তো এরকম একটা ড্রেস পরেও যেতে পারতো, কোনো অসুবিধা নেই। আর ওরা তো এরকম ড্রেস পরে বেরোয়, ওদের পাড়ার লোকরা, এরকম তো ব্যাপার নয় যে ওরা কি ধরনের জামা কাপড় পরে সেগুলো দেখেনি। আর ওদের পাড়ায় এরকমও ব্যাপার নেই যে শাড়িই পরতে হবে। তো একজনের বাড়িতে যেখানে যাচ্ছে, সেখানে ওরা যেমন নিমন্ত্রিত, তেমনি আরও তো অন্য মানুষরাও নিমন্ত্রিত, তাদের কথা ভেবেই অন্তত একটা করে কুর্তি গলিয়ে যেতে পারতো। কিন্তু না, নাইটি পরে একটা ওড়না গায়ে দিয়ে দুজনে গেল। দেখতে খুব শোভনীয় লাগছিল, খুব সুন্দর লাগছিল না? লাগছিল হয়তো। যারা কিনা রিলস করার জন্য সাজতে পারে, মানে বুঝুন, মেন্টালিটিটা বুঝুন। আমি এখানে আর কিছুই না, ওদের শরীর, ওদের জামা, ওদের শিষ্টাচার ওদের কাছে, আমার কি হবে ভাই? ওরা ওদের ওরকম করে যাচ্ছে, ওদের দেখে খারাপ ভাববে না আমাকে দেখে খারাপ ভাববে, যা আমি বলবো। কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে যেটা বলেছি সেটা তো তুলে ধরবই। তো সেখানে দেখুন, রিলস করার জন্য যে কিনা মাঝ রাতে ভুরুর মধ্যে এরকমভাবে আঁকতে পারে, লিপস্টিক পরতে পারে, চুড়িদার পরতে পারে রিলস করার জন্য, সে
পাড়ার মধ্যে একটা জায়গায় যাওয়ার জন্য গায়ে একটা চুড়িদার গলাতে পারে না। মানে বুঝতে পারছেন এদের মেন্টালিটি কি? এইটাই হচ্ছে মেন্টালিটি। কারণ মনেই করে না, মনে পাড়া মানে ওটা বাড়ি আর কি, বাড়ির মধ্যে যা যা করা যায় রাস্তার মধ্যে বেরিয়েও ঠিক তাই করা যায়, বুঝতে পারছেন? তো এটা সম্পূর্ণ ওদের কল, ওরা করবে কি করবে না। আগে তো ওড়নাটা পর্যন্ত নিত না, আমি বলার পর দেখেছি যে ওড়নাটা গায়ে তুলেছে, ঠিক আছে? তো যাই হোক, প্রসাদ খাওয়া হলো, সেগুলো ইম্পর্টেন্ট বিষয় না। তবে আজকে একটা জিনিস দেখলাম যে ওর দাদাভাই যে কাজ করছে, মানে আজকে একটা ভাড়ায় যাবে সেটা দেখালো, একটা গাড়ি নিয়ে এসছে সেটা দেখালো। সেটা দেখিয়ে মানে বোঝালো যে হ্যাঁ দাদাভাই কাজ কিন্তু টুকটাক করে, কারণ ওর দাদাভাইকে নিয়ে ওরই ভালোবাসার দীপ ভাই, যে একটা আরেকটা দীপ ভাই যার হাত ধরেছিল, যাকে গিয়ে কমেন্ট করেছিল পাশে থেকো, তো সেই যে পাশে থেকে সমস্ত কিছু নিয়ে এবার পিছন থেকে দিচ্ছে, সেটা তো খুব ভালো করেই জানে। তো যাই হোক, আজকে অন্য একটা ভাবে দিয়ে বললো যে এই যে পুকুকে একজন মেসেজ করেছে, তার সাথে যে কথোপকথন হয়েছে। তো দক্ষিণেশ্বরের যে কথাটা বললো সেটা কিন্তু আমিও বলেছি, কারণ আমি দেখেছি, সোনাইকে তো অবশ্যই ফলো করি, তো সেখানে দেখেছিও একটা স্টোরি দিয়েছে, সেটা তো না দেখার কি, না বলার কি আছে, আমরা ভিডিওর মধ্যে বলতেই পারি, পাবলিক একটা পোস্ট সেখান থেকে দেখে বলেছি। তো সেক্ষেত্রে যার কথা বলছে, যে আর কি জিজ্ঞাসা করেছে যে ও দক্ষিণেশ্বর গেছে কিনা সোনাইয়ের সাথে, অবাক হওয়ার তো কিছু নেই, সোনাইয়ের সাথে এদিক ওদিক যায়, তো সেক্ষেত্রে দক্ষিণেশ্বর যেতেই পারে। তো সে যদি কৌতূহলবশত এই কথাটা জিজ্ঞাসা করেছে, খারাপ কিচ্ছু করেনি। তো এরপর আরও যে কথাগুলো বললো, সেই কথাগুলো শুনেই আমি যা বোঝার বুঝলাম। তো একটা জিনিস কি, যে কথোপকথন মানে হয়েছে, দুজনের মধ্যে হয়েছে, তো একজনের সম্পর্কে সব কথা মোটামুটি শোনালো, আর আরেকজনের সম্পর্কে কিছু কিছু কথা শোনালো। এরকম আরও অনেক কথাই নিশ্চয়ই হয়েছে, পুকুও হয়তো অনেক কথা ওকে বলেছে, সেই কথাগুলো কিন্তু হয় পুকু ওকে জানায়নি, না হয় ও আমাদের জানালো না, যেটাই হোক। তো মানুষ চিনতে শিখেছে, ও বললো। তো জানি না ও ঠিক কোন মানুষকে চিনেছে, যে ওর সম্পর্কে কৌতূহলবশত ওর পাশের বাড়ির পিসিকে মেসেজ করেছে। কৌতূহল তো ওকে নিয়ে সবার আছে, সেটা তো ও ভালো করে জানে। ওর কমেন্ট বক্স দেখলে জানতে পারে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখলে জানতে পারে, তাদের কমেন্ট বক্স দেখলে জানতে পারে। এটা তো আর নতুন কিছু নয়, ওকে নিয়ে কৌতূহলটা যে নতুন তৈরি হয়েছে সেটা তো নয়। ও তো নিজেই বলেছে যে তোমরা না এদিক ওদিক কারো কথা শুনো না, যা আপডেট দেওয়ার সব আমিই দেবো। এই যে আমার বন্ধু এস সরকার, মানে আমাদের ফোকলা কাকার ছেলে, তার সম্পর্কে সমস্ত ডিটেল আমাকে বলবে, আমি জিজ্ঞাসা করব, মানে আমাকে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেব। তো ওর সম্পর্কে কৌতূহলটা তো নতুন না। তবে ও কোন মানুষটাকে যে চিনেছে সেটা কিন্তু খুলে বললো না। তো এটুকুই আমি জানি, কোনো মানুষের মধ্যে যখন কথোপকথন হয় তখন দু তরফ থেকেই কথাবার্তা আসে, দুই তরফ থেকেই কথাবার্তা আসে। আর এই যে কথাটা আমরা শুনেছিলাম যে পুকুর কিন্তু এরা কোনো রকম কোনো টেক কেয়ার করেই না। ওর বাবা কলকাতায় চাকরি করে আর সংসার চালায়, ও দিদার সাথে একা থাকে, তাই তো। তো জানি না, এবার যদি কেউ বলে থাকে যে যাও তোমার তো পাশের বাড়িতে একটুখানি যাও, গিয়ে চুপি চুপি গিয়ে দেখে এসো, সেগুলো বলাটাও আমি কোনো অপরাধের মধ্যে দেখতে পাচ্ছি না। হতেই পারে ভিউয়ার্স ওকে দেখে, সেই জন্য তার মনে কৌতূহল করতেই পারে, এটা নিয়ে আমি কোনো খারাপ কিছু দেখছি না। তবে ও কোন মানুষটাকে চিনলো সেটা নিয়ে কিন্তু আমার খুব 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 সন্দেহ রয়েছে। মানে এটা কি মানে অন্যকে, একজনকে দিয়ে অন্যজনকে শিক্ষা দিল, ভগবান জানে। ও কাকে চিনেছে, ও না কাকে চিনেছে, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। তবে আমি এটুকু জানি যে কথা দুতরফেই হয়েছে। আর ও যে বললো হঠাৎ করে যে ওর কৌতূহল আজকে হঠাৎ জানলো, এটা একদম বুলশিট, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।